জয়নিতাই গৌর হরিবল। গোপালের ব্রত কথা। আজকে গোপাল পূজার শুভ মুহূর্তে গোপাল পুজো হয়ে গেল। এখন গোপালের গল্প শুনবো। এটার ধ্যানটা তোমাকে দিতে হবে না, তুমি বসো তো, এদিকে ওদিক বসো, সব বসো। হ্যাঁ, এদিকে আসো, নাহলে সামনে আসো। সামনে নাহলে গল্প বলা যাবে না। তো ওইটাতে ধ্যান দিয়ে থাকলে গল্প শুনতে পাবা। এটা কেন দিচ্ছ? ওগুলাতে কোনো ধ্যান দিবা না। গল্প শোনার দিকে ধ্যান দাও, নাহলে বন্ধ করে দেবো ওটা। ওটা ওর মতো থাকে যায়। আর না। তো যাই হোক, গোপাল পুজো, গোপালের পাতা প্রতি রবিবারে, গোপালের সংক্রান্তি, অগ্রহায়ণের সংক্রান্তির থেকেই পাতা শুরু হয়। সে যেদিনই পড়ুক, রবিবারে পড়ুক, শনিবারে পড়ুক, সোমবারে পড়ুক, রবিবারে যদি পড়ে, রবিবারের সংক্রান্তি, তাহলে ওই দিন থেকেই শুরু হলো। শনিবারে আগের দিন পড়লো, তাহলে আগের দিনও করতে হবে, পরের দিন রবিবার আবার করতে হবে। অনেক সময় এরকম পড়ে, বছরে কোনো কোনো বছরে এরকম পড়ে। যেভাবেই পড়ুক, সংক্রান্তির দিন শুরু হবে, তারপরে মাঝখানে যতগুলো রবিবার পাবে সবগুলো রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে আগের দিনই জোগাড় করে রাখবা। পাতা, ধানের শীষ, এগুলো সব জোগাড় করে রাখবা। চালটা খালি কুটবা না, চালটা নখুন দিয়ে কুটতে হয় ওই পাতা দেওয়ার সময়ে বসে। এগুলা জোগাড় করে রাখলা। এবার রবিবারে, সংক্রান্তির দিন ভোরবেলা উঠে স্নান করে কোনো কিছু মুখে মুখে না দিয়ে, কোনো কিছু মুখে দেওয়া যাবে না। বাসি মুখ মানে কি, ব্রাশ ট্রাশ সবই করা যাবে, কিন্তু কোনো কিছু মুখে দেওয়া যাবে না। জলটা পর্যন্ত মুখে ঢোকটা গেলা যাবে না মুখ ধোয়ার সময়। হ্যাঁ, একদম কিছু খাওয়া যাবে না। শুদ্ধভাবে খালি মুখে, বাড়ির সকলেই করতে পারলে তো খুবই ভালো হয়। না হলেও যারা যারা পারবা তারা তারা কিন্তু এইভাবে প্রতি রবিবারে পাতা দেওয়া ভালো। এটা একবারে গোপাল পূজার দিন সবাই, আমরা কেউ কেউ পারি না, একবারে দিয়ে দিই, কিন্তু নিয়ম কিন্তু এটা নয়। নিয়ম হচ্ছে সংক্রান্তি থেকে ধরে নিয়ে প্রতি রবিবারে রবিবারে দেওয়া। গোপালের জন্য আমরা এইটুকু কষ্ট করতে পারবো না? আমাদের হয় না কেন? এবার আমরা অনেক সময় পুজো দিতে এখানে ওখানে ভোগে চলে গেলাম, দেখা গেল আমাকে শনিবারে ভোগে যেতে হলো, মহাপ্রভুর ভোগে। তাহলে তো রবিবারে পাতাটা দিব কি করে আমরা? ওই জন্য তখন থেকে আমরা এই পাতাটা একবারে দিচ্ছি, কিন্তু নিয়ম হচ্ছে প্রতি রবিবার করে দেওয়া। সংক্রান্তি থেকে শুরু করে রবিবার রবিবারে করে দেওয়াটাই ভালো। তারপরে ভোগের দিন, গোপাল পুজোর আজকে যেরকম ভোগের দিন, যা যা মনে চাইলো, এই যে যেটা মলিদা প্রসাদ যেটা দেওয়া হয়, এটা যে সোয়া সের দিতে হবে তার কোনো না। এটা মাটির হাঁড়িতে দিত আমাদের, মাটির হাঁড়িতে দেওয়া ভালো। মাটির হাঁড়ি এখন সেরকম পাওয়া যায় না, তার জন্য স্টিলে দেওয়া হয়। কিন্তু মাটির কড়াইগুলো পাওয়া যায়। মাটির হাঁড়িতে সোয়াশের দুধ, সোয়াশের কলা, সোয়াশের গুড়, সোয়াশের আটা, সবগুলো সোয়াশের করে। এবার পেলাম না সোয়াশের দুধ, তো এখন অভাব। তো না পেলে কি করব? না পেলে সোয়া পোয়া, সবগুলো সোয়া পোয়ার মাপ হবে দিয়ে, বাকি তুমি নাড়ু বানাও, গরু বানাও, যত কিছু বানাবে। গোপালের তো প্রসাদের কমই নাই। ক্ষীর, ছনি, নানা, ননি, ক্ষীর, ছানা, যা কিছু নাড়ু, গরু, যত বানাবে তত দেওয়া যাবে। যার যেরকম সামর্থ্য হয় সে সেরকম লুচি সুজি বানিয়ে প্রসাদ করে গোপাল পুজোর দিন ওই যেভাবে পাতা দেওয়া হচ্ছে ওইভাবেই প্রতি গোপাল পূজার দিনও কিন্তু পাতা দিতে হবে। যেহেতু প্রাণ প্রতিষ্ঠা আছে, আমাদের গোপাল প্রাণ প্রতিষ্ঠা আছে, প্রাণ প্রতিষ্ঠা আছে, তো কোনো ঝামেলা নেই। গোপালকে শুধু সামনে রেখে যেভাবে ভোগ দেওয়া হয় প্রতিদিন ওইভাবে নিবেদন হবে। আর যাদের প্রাণ প্রতিষ্ঠা নেই, অনেকেরই মাটির গোপাল নিয়ে আসলো,
তাদেরকে কিন্তু আবার প্রাণ প্রতিষ্ঠা করে ভোগ দিয়ে আবার কিন্তু বিসর্জন করা হয়। কেননা অনেকেই গোপাল পুজোর দিন গোপাল নিয়ে আসে, মাটির গোপাল অনেক বিক্রি হয়, কিন্তু গোপাল পুজোর দিন বিক্রি হয় নিয়ে আসে। এবার অনেকে প্রতিদিন তো ভোগ চালাবে না, সেই সব গোপালের কিন্তু ওই প্রাণ প্রতিষ্ঠা করে ভোগ দিয়ে নিয়ে আবার বিসর্জন দেওয়া হয়, প্রাণ প্রতিষ্ঠা থাকে না, এইভাবে করা হয়। তো যাই হোক, তাহলে গোপাল পুজো হয়ে গেলে পরে পুজো হয়ে গেল, ধানের শীষ কয়টা, পাতা কয়টা, এগুলোর হিসাব তো পাওয়া গেল। প্রত্যেকের নামে একটা একটা করে যারা যারা পাতা ধরবে, আর গোপালের নামে একটা, জয় বিজয়ের নামে দুইজনের নামে দুইটো, এই হিসাব করে পাতা কিন্তু দিতে হবে। একজনের নামে একটা পাতা দিলে পরে ওর পাতাতে আবার একটা ধানের শীষ, একটা দুব্বা, একটা নকুন দিয়ে ফোটা চাল দিয়ে পাতাগুলো কিন্তু দিতে হবে। আর গোপাল পূজার দিন পাতা দেওয়ার দিনও কিন্তু এই ব্রত কথাটা বলতে লাগে। পাতা দেওয়ার দিন থেকে যদি ব্রত কথাটা বলি, কিছু দূর বললাম, বলে রেখে দিলাম, পরের সপ্তাহে আবার কিছু দূর বললাম, গোপাল পূজার দিন একদম সমাপ্ত করি, তাহলে সময়টাও কম লাগে আর এত বড় হয় না। আজকে যেমন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ব্রত কথাটা বলতে হবে। পাতা দেওয়া যদি প্রতিদিন হয় রবিবার করে, তাহলে প্রতি রবিবারে অল্প অল্প করে বলে রেখে দেবো, সামনের সপ্তাহে আবার ওখান থেকে শুরু করব। তো যাই হোক, ব্রত কথা তাহলে শুরু করি। গোপাল পুজো হয়ে গেল, এবার ব্রত কথা আসি। গোপালের ব্রত কথা খুব সুন্দর ব্রত কথা, শ্রবণ করাও ভালো লাগবে শুনলে পরে। তো এক গ্রামে, তখন তো এই সময় গোপাল পূজা সৃষ্টি হয়, সত্যযুগের ঘটনা বলছি। সত্যযুগে তখন তো কে দেবতা, কোন দেবতার পূজা হবে, এগুলো তো মানুষ জানতো না, পুরা কালের কাহিনী। তো একটা গ্রাম ছিল, সে গ্রামে ব্রাহ্মণ ছিল, এক দরিদ্র ব্রাহ্মণ, খুবই গরিব, স্বামী স্ত্রী দুইজন, খুব গরিব ঘরের ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ স্বামী স্ত্রী মোটামুটি চলে যাচ্ছিল আর কি, একদমই যে না চলা সেটা না, চলে যাচ্ছিল। তো সেই ব্রাহ্মণীর বাচ্চা জন্ম দেওয়ার সময় দুটো মেয়ে জন্ম দিয়ে কিন্তু ব্রাহ্মণী মারা যায়। তো এবার যখন ব্রাহ্মণী মারা গেছে, তখন ওই ব্রাহ্মণ কি করবে, বিয়ের কিন্তু করেনি, ওই দুটো বাচ্চাকে নিয়ে তখন লালন পালন করছে। তো বাচ্চাগুলোর দেখো ভাগ্য এরকমই খারাপ, কপাল যাকে বলা হয়। যখন থেকে বাচ্চাগুলো জন্ম নিয়েছে, ওই তো লালন পালন করতে, ব্রাহ্মণ তো আর কাজকর্মেও যেতে পারে না, বাচ্চা দেখবে না কাজকর্ম করতে যাবে, এইভাবে বাড়িতে বসে খাওয়া দাওয়া করতে করতে কোনোদিন ভিক্ষাও যেতে পারে না। ব্রাহ্মণের, তখনকার ব্রাহ্মণের জীবিকাই ছিল ভিক্ষা করে খাওয়া। যজমানের বাড়ি যাবে, ডুমুর যা পেলো ভিক্ষা, ওটাই খাওয়া হবে, ওটা থেকে কিছু সঞ্চিত হবে, এইভাবে কিন্তু চলতো। এবার বাচ্চাগুলো লালন পালনের জন্যে ব্রাহ্মণ সেরকম ভিক্ষাতেও যেতে পারে না। এই করতে করতে কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে সেই ব্রাহ্মণের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে গেছে, এতই গরিব হয়ে গেছে যে দেখা গেল যে কোনোদিন, দুদিন, এক সপ্তাহ কিছু খেতেই পাচ্ছে না, না খেয়েই, জল খেয়ে, এটা খেয়ে ওটা খেয়ে কাটিয়ে দেয়। শাক পাতা কোথাও হয়তো একটু পেলো, কচু শাক, এটা শাক ওটা শাক, জমিতে জঙ্গলে সেই শাক পাতা নিয়ে এসে একটু গরম করে উবাল দিয়ে নিয়ে খেয়ে দিয়ে থেকে যায়, এইভাবেই চলে। তো এইভাবে চলতে চলতেই একদিন ব্রাহ্মণের মেয়ে দুটা বেশ বড়ই হয়ে গেছে, 12-13 বছর, 14 বছরের মতো বড়ই হয়ে গেছে, এইভাবেই চলছে আর কি কোনো রকম। এরকম এরকম চলতে চলতে একদিন ব্রাহ্মণ ভিক্ষা করতে যাবে। তো ভিক্ষা করে, আগের দিন যে ভিক্ষা করে আসছে, আসার সময় রাজার বাড়ি আছে, তো সেই গ্রামে কিন্তু একটা রাজাও আছে আবার, সেই রাজার বাড়ির পিছন দিকে কচুর শাক দেখছে, লক লক হয়ে আছে কচুর শাক।
তো প্রতিদিন ব্রাহ্মণ যে ভিক্ষা করতে যায় কিনা, কোথায় শাক পাতা আছে এগুলো আসার সময় একটু দেখে আসে। পরের দিন আবার ভিক্ষা করতে যাবে, মেয়েগুলোকে বলে যে, "মা অমুক জায়গায় আমি কালকে শাক দেখে আসি। শাক পাতা একটু তুলে নিয়ে আসিস।" তো ও তো ৪ গ্রাম ঘোরে কোথায় শাক আছে, কোথায় কি আছে, সবজি আছে সেগুলো একটু দেখে। তো ঐদিন আসার সময় রাজার বাড়ির পিছনে কচুর শাক, খুব সুন্দর কচুর শাক হয়েছে, একদম লকলক করছে। দেখেই মনে লোভ লেগে গেছে ব্রাহ্মণের। তখন ব্রাহ্মণ সকালবেলায় মানে ইয়েতে যাবে, ভিক্ষা করতে যাবে। যাওয়ার সময় ওই মেয়ে দুটাকে বলছে, "মা, আজকে তোরা এক কাজ কর।" না, ভুল বললাম। মানে যাওয়ার দিন না, আগের দিনই রাত্রে শোয়ার সময়। বলছে যে, "কালকে মা, ওই রাজার বাড়ির পিছনে আমি দেখে আসছি কচুর শাক।" রাত্রে শোয়ার সময় বেটি দুটাকে বলছে যে, "আমি কচুর শাক দেখে আসছি, খুব সকালে যাই তুলে নিস। রাজার বাড়ির পিছনে, রাজারই তো জমি ওগুলা। আবার বেলা হয়ে গেলে আবার দেখতে পেলে রাজা আবার বলা যায় না, ধরে টরে নিয়ে যেতে পারে। তো একটু রাত থাকতে যায় তুলে নিয়ে আসি।" তো জয় আর বিজয়, দুটা মেয়ের নাম। একজনের নাম জয়, বড় জনের নাম জয়, ছোট জনের নাম বিজয়। তো শুনে টুনে ওরা কিন্তু ঘুমিয়ে গেছে। খুব সকালে উঠছে অন্ধকার থাকতে। উঠে এবার ওর বাবা তো বলছে যে শাক আছে। ওর বাবা বলছে, "বাবা তাহলে আমরা শাক তুলতে গেলাম, তুমি রেডি হয়ে যাও ভিক্ষাতে, তুমি তো ভিক্ষাতে যাবে।" তো খুব সকালেই বেরোয় যায়, ওর বাবাও ভিক্ষা করতে খুব সকালেই বেরোয় যায়। কেননা ওই সারাটা জীবন ভিক্ষা করে খায়, আজকে হয়তো ওই গ্রামে গেল, কালকে তো ওই গ্রামে গেলে আর কেউ দিবে না, পরের দিন ওই গ্রামে, তারপরের দিন ওই গ্রামে, এরকম দূরাদূরি সব গ্রামে যায়। তো সকালবেলায় বেরিয়ে যায়, সারাদিন ঘুরে টুরে কোনো দিন হয়তো পেলো তো পেলো, না পেলো তো এইভাবেই চলে যায়। তো যাই হোক, সকালবেলা ওইরকম অন্ধকার থাকতে জয় আর বিজয় কিন্তু শাকের শাক খোঁজার জন্য চলে গেছে। এবার দেখো, দুঃখিনী যখন মানুষ হয় কিনা, মানুষ যখন দুঃখী হয়, হুম, মানুষের যখন দুঃখ আসে চারিদিক থেকে আসে, এমন দুঃখিনীর দুঃখিনী জয় বিজয় এবার যে শাক তুলতে যাচ্ছে, গোপালের কৃপা, সেদিন ছিল এরকম কার্তিকের সংক্রান্তি। কার্তিকের সংক্রান্তির দিন ভোরবেলা। তো ভোরবেলা যাচ্ছে, এবার যে দিক থেকে যাচ্ছে সুন্দর ঘাসগুলা পর্যন্ত ওদের নিঃশ্বাস লাগছে আর জ্বলে জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে যে পুড়ে গেছে। এরকম যেতে যেতে যখন কচুর শাকের পাশে গেছে, কচুর শাকের জমির পাশে গেছে, ওদের নিঃশ্বাস লাগে, একবারে মনে হচ্ছে যে কচুর শাক পুড়ে একবারে পোড়া পোড়া হয়ে গেছে। বিজয় হচ্ছে বড়, ছোটটা খুব চালাক বড়টার থেকে। ছোটটা পিছনে ছিল তো, বলছি, "দেখছিস দেখছিস দিদি, বাবা যে বললো লকলকা বলে শাক, কই এ তো পোড়া শাক। বাবা আমাদের জানে শুনেই পোড়া শাকগুলা নিতে পাঠাইছে।" বিজয় বলছে, ছোটটা। তো এখন বড়টা বলছে, "না না, জানে শুনে পাঠায়নি, আমিও তো দূর থেকে দেখলাম কি সুন্দর লকলক ছিল। জানিস বুনু, আমরা দুঃখিত, দুঃখিনী, আমরা খুব দুঃখিনী, আমাদের নিঃশ্বাস লাগেই পুড়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তেই তো দেখেছি কি সুন্দর লকলকা সব দূরের শাক, শাক ঘাস পাতা এগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, আর আমরা যেতে যেতেই পুড়ে যাচ্ছে। তো ঠাকুর আমাদের ঠাকুর আমাদের শাকসবজি এগুলা দিবে না, আমরা খুব পাপী তো, দেখছিস না আমরা জন্ম হওয়ার সময় সঙ্গে সঙ্গে আমাদের মা মারা গেছে, আমরা খুব পাপী, এই জন্যে আমাদের এই শাক পাতা আস্তে আস্তেই নিঃশ্বাস লাগে পুড়ে যাচ্ছে।" তো এই গল্প করতে করতে তখন ছোটটা বলছে, "তাহলে কি করবো দিদি?" বলছে, "কি করবো, এগুলাই একটু করে তুলি, ডাঁটি টাটি এগুলা, পাতাগুলা না হয় খাবো না, একটু ডাঁটাগুলো খাবো। হুম,
তখন ওই পাতাগুলোই একটু করে তুলতে শুরু করেছে। আর এদিকে কার্তিকের সংক্রান্তি, কার্তিক মাসের সংক্রান্তি, রাজার বাড়িতে এবার রানী কিন্তু ওরা যেই সময় অন্ধকার থাকতে উঠছে, রানীও কিন্তু এই অন্ধকার থাকতে উঠে গোপাল পূজার পাতা দিবে জোগাড় করছে। গোপাল পূজার পাতা দিবে জোগাড় করছে। সোনার কার্তিক মাস, কার্তিক সংক্রান্তি হয়ে গেল। ঘন্টিটা ঘন্টিটা বলছি। সোনার কার্তিকের সংক্রান্তি, গোপালের পাতা দেবে সেই রাজার স্ত্রী রানীমা। তো একটু দাও। তো যাই হোক জোগাড় করছে সমস্ত কিছু, স্নান টান করে সকালবেলা কিছু না খেয়ে বসেছে জোগাড় করতে। এবার আলপনা দিয়ে টিয়ে ধূপ সিন্দুর দিয়ে পাতা বিছাচ্ছে। পাতা গুনতি করেই তুলে রাখছে, আগের দিন তুলে রাখছে। বাড়িতে রাজা আছে, রাজার ছেলে মেয়ে যার যেই কয়টা পাতা লাগে সেই কয়টা কিন্তু গুনতি করে তুলে রেখে দিয়েছে। এবার পাতাগুলো সকালবেলা বিছায়, তো দুটা পাতা বেশি, আবার দুটা রেখে দিই। দিয়ে আবার বিছায়, আবার দেখছে যে দুটা পাতা বেশি। যতবার করে বিছায় ততবার দুটো করে পাতা বেশি হচ্ছে। কাঁঠালের পাতা কিন্তু এদিকে ঢিপ লেগে গেল। একদিনে রবিবারের পাতা দিবে, পাতা কতগুলা লাগে? ওদের যেই কয়জনের হিসেবে নিয়ে আসে সেই কয়জনের হিসেবে পাতা বিছাতেই থাকে, পাতা এদিকে দুইটা করে বেশি হতেই থাকে। রানীমা এখন ভাবছে কি ব্যাপার আছে, এরকম কেন হচ্ছে? কোনো বছর তো এরকম হয় না, এতদিন থেকে আমি পাতা দিই, কোনোদিন তো এরকম হয় না। তখন গোপাল তার মনে জাগিয়ে দিয়েছে। গোপাল এবার রানীমা, দাসীরা আছে সবাই দাঁড়িয়ে, দাসীদের বলছে দেখো তো রাজপ্রাসাদের আশেপাশে যায় দেখো তো কেউ লোক আছে নাকি, কোনো মানুষ আছে নাকি, দুটো করে পাতা বেশি হচ্ছে কেন, তোমরা একটু দেখো তো, খোঁজ নিয়ে। এবার তখন দুটো দাসী তখন খুঁজতে চলে গেছে রাজপ্রাসাদের পিছনে কি আছে, আগে পিছে দেখি একটু। রাজপ্রাসাদের পিছনে যখনই গেছে তখন ওই কচুর জমিতে যাই দেখছে দুইজন মেয়ে। কে তোমরা, এত সকালে এখানে কি করছো? বলছে আমরা তো অমুক ব্রাহ্মণের ছেলে, মেয়ে, আমার নাম জয় আর বিজয়, আমরা দুই বোন। এইবার কিন্তু দাসী দেখে ওদের দুই বোনের কিন্তু থরথর করে কাঁপ চলে আসে। এইবার তো রাজা তো ঠিক ধরে নিয়ে যাবে। একজন দাসী ওখানে দাঁড়িয়ে থাকলো, একজন দাসী চলে গেল বাড়িতে, রাজপ্রাসাদে গিয়ে এখন রানীমাকে বলছে, রানীমা হ্যাঁ আসলেই তো পিছনে দুজন অমুক আমাদের গ্রামের যে গরিব ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণের মেয়ে দুটো জয় আর বিজয়, এরা দুজন প্রচুর শাক চুরি করতে আসছে। আমরা দুজন ওদেরকে ধরে রেখেছি, কি করব বলো, নিয়ে আসবো? তখন রানীমা বলছে যে এক কাজ করো, ওদেরকে ডেকে নিয়ে আসো, ভয়ের কিছু নাই, ওদেরকে বলো কোনো ভয়ের কিছু নেই। রানীমা যেতে বললো। এই তো এই দাসী তখন গিয়ে ওদেরকে খবর দিক। এবার রানীমা ডেকেছে শুনে তো আরো ওদের কাঁপ ধরে গেছে, কচু টচু ফেলে দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এবার না গেলেও তো না, যেতে তো হবে। এবার রাজপ্রাসাদে গিয়ে তখন রানীমায়ের চরণ একবারে পায়ে পড়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কচু শাক চুরি করবো না, ভুল করে চলে আসছি, মানে বকতেই আছে, যা কিছু বলার ওরা বলে যাচ্ছে, কিন্তু একদম নয় বিনা নয় করে যাচ্ছে। রানীবা বলছে না না না, তোমরা ভয়ের কিছু নাই, তোমরা ভয় পেও না, তোমরা শান্ত হও শান্ত হও, আমি তোমাদের মারবও না কাটবও না, রাজার কাছেও নিয়ে যাব না, তোমরা শান্ত হও। এক কাজ করো, আমি বুঝতে পারলাম কেন পাতা বেশি হচ্ছিল, গোপাল চাচ্ছে যে তোমাদেরও গোপালের পাতা ধরাই, তোমরা খুব দুঃখিনী মানুষ,
তোমরা খুব দুঃখে আছো, তো গোপাল চাচ্ছে যে তোমরাও পাতা ধরো। এই জন্য আমার 2টা করে পাতা বেশি হচ্ছে, যতবার করে আমি দিচ্ছি ততবার 2টা করে পাতা বেশি হচ্ছে। তো এক কাজ করো, তোমরা একটু স্নান করে আসো। রানীমা কাপড় চোপড় দিয়েছে, স্নান করে নতুন কাপড় পরে সকালবেলায় ঘুম থেকে উঠছে, কিছু খায়ও নি, খালি মুখেই আছে। তখন স্নান টান করে এসে বসে এরকম কার্তিকের সংক্রান্তিতে প্রথম সবাই মিলে আনন্দ সহকারে গোপালের পাতা দিয়েছে। হরি বল। এবার পাতা দেওয়া হলে রানীমা বলছে, যাই হোক পাতা দেওয়া তো আজকের হলো, তাহলে বলো তোমরা কি বর চাও। তোমরা আজকে গোপালের কাছে যা বর চাইবে তাই তোমরা পাবে। কি বর চাও বলো। জয় আর বিজয়কে বলছে। এবার জয় আর বিজয় চ্যাংড়া মানুষ, ভাবছে বর চেতে হবে তো কি চাবো। আমরা তো না খেয়ে থাকি 6 দিন 7 দিন, কোনোদিন 1 সপ্তাহ 15 দিন না খেয়ে থাকি। বড়টা তখন ফট করে বলছে যে, রানীমা তাহলে আমরা দুবেলা দুমুঠো খেতে পাই না, একটু যেন ভরপেট করে খেতে পারি, এই বর দেন। তো গোপালের কাছ থেকে গোপালের ফুল তুলে তাদের হাতে দিয়েছে, বলে ফুলটা নিয়ে যায় বাড়িতে রাখ, গোপাল তোমাদের এই খাওয়ার চিন্তা দূর করে দিবে, ভরপুর তোমরা পেট ভরে খেতে পারবে। দেখো, আর সামনের সপ্তাহে এইরকম রবিবার দিন আবার এরকম না খেয়ে সকালবেলা স্নান টান করে চলে এসো, গোপালের পাতা সামনে রবিবারে আবার হবে। এই বলে ওদেরকে কিন্তু পুজোর প্রসাদ টসাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে জয় বিজয়কে। জয় বিজয়ের তখন কচু শাক তো পাওয়া গেল না। পুজো টুজোর সাইডে বাইরে এসে এবার রাজপ্রাসাদ থেকে যখন বাইরে আসছে, ছোটটা বলছে, দিদি এবার আজকে কি খাবো তাহলে, কচু শাকও তো পেলাম না, বাবা তো এখন কতটুকু ভিক্ষা পাবে কি পাবে না, কি খাবো। বড়টা বলছে, চল দেখি বাড়ি যাই। এইভাবে তখন বাড়িতে যে গায়ে ওরা আছে, দুপুরবেলা প্রতিদিন ওর বাবা আস্তে আস্তে প্রায় বেলা ডুবে যায় ভিক্ষা করে। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না, ঘুরে চলে আসে। আর যেদিন গোপালের পাতা দিয়েছে ওদিন কিন্তু 10টা 11টা না বাজতেই রাস্তা থেকে ডাকছে, কোথায় মা জয়, মা বিজয় কোথায় আছিস, আয় আয় একটু আয় আমার কাছে আয়। মানে ঝোলাতে এত ভিক্ষা পেয়েছে, ঝোলাটা টানে আনতে পারছে না, বয়স্ক লোক তো, আর অত বেলাও হয়নি, ঝোলা ভরে গেছে, তখন চলে আসছে, টানতে পারছে না, দূর থেকে তখন চিৎকার করছে। এই তো দৌড়ে যায়, ওরা ধরে নিয়ে আসে, ঝোলা টোলা নামায়, বলছে আজকে অনেক ভিক্ষা পাইছি মা। তখন জয় আর বিজয় ওদের বাবাকে তখন বলছে যে, বাবা আমরা শাক তুলতে গেছিলাম, যে এরকম এরকম হয়েছে, রানীমা আমাদের ডেকে গোপালের পাতা দেওয়ালো, এবার গোপালের ওখানে আমরা আশীর্বাদ নিয়েছি যেন পেট ভরে দুমুঠো খেতে পারি, ওই জন্যই তুমি এতগুলো ভিক্ষা পেয়েছো বাবা। বলছে তাই নাকি মা, তাহলে তোরা প্রতিদিন যাস। ওর বাবা বলছে, তাহলে প্রতিদিন যাস। তখন জয় আর বিজয় বলছে, না বাবা প্রতিদিন করে পাতা দেওয়া নয়, এই গোটা অঘ্রাণ মাস করে পাতা হবে, রবিবার করে খালি পাতা পাতা দেওয়া। ঠিক আছে মা, তাহলে যেদিন যেদিন হবে মনে করে যাস। এরকম ওরা আনন্দে এরকম প্রতিদিন এখন সেই ব্রাহ্মণ ভিক্ষাতে গেলেই কিন্তু ভিক্ষা ঝুলি ভরে যায়, আনতে পারে না, এত ভিক্ষা পায়। এইভাবে চলতে থাকে, থাকতে আবার পরে রবিবার আসে, সোনার রোববার, সোনার গোপালের পাতা দেওয়া, আবার নতুন করে পাতার জন্য সকালবেলায় জয় আর বিজয় স্নান করে তখন আবার রানী মায়ের বাড়ি। জয়নি তাই গৌর হরি বল, তুলু দাও। রানী মায়ের বাড়ি গিয়ে যথারীতি সুন্দরভাবে পাতা দিয়েছে। পাতা যেভাবে রবিবারে মানে প্রথম দিন দিয়েছিল ওইভাবে থেকে খুব মনের আনন্দে রানীমাকে বলছে, হ্যাঁ রানীমা এখন খুব
পেট ভরে খেতে পারছি। গত সপ্তাহে তোমার আশীর্বাদে, গোপালের আশীর্বাদে বাবা এখন অনেক ভিক্ষা পাচ্ছে। যেটাই ব্যাগ নিয়ে যাচ্ছে সেটাই ভরে যাচ্ছে। বড় ব্যাগ নিয়ে গেলে বড় ব্যাগও ভরে যাচ্ছে, ছোট ব্যাগ যেটাই ব্যাগ নিয়ে যাচ্ছে, থলি নিয়ে যাচ্ছে, ঝোলা নিয়ে যাচ্ছে, সেটাই ভরে যাচ্ছে। তো আমাদের আর খাওয়ার তো অভাব নেই মা, এখন খেয়েও বেঁচে যাচ্ছে। খুব ভালো হয়েছে। এই বলে আরো আনন্দ সহকারে সেদিনও কিন্তু পাতা দিয়েছে। পাতা দিয়ে টিয়ে এবার রানীমা বলছে, যাই হোক, আজকে তোরা কি বর নিবি বল। তো জয় বিজয় এখন বিশ্বাস হয়ে গেছে যে বর যেটা চাবো সেটাই তো পাবো, বিশ্বাস হয়ে গেছে। তা এখন বলছে যে তাহলে বর যখন দিবেই রানীমা, তো গোপালের কাছে বর নিয়ে দাও। আমরা তো তালপাতার একটা কুড়া ঘরে থাকি, এইদিকে ফুটো ওইদিকে ফুটো, হাওয়া বাতাস ঝড় বৃষ্টি খুবই অসুবিধা করে থাকি আমরা বাড়িতে। তো আমাদের যেন একটু ঘর বাড়ি হয়। তখন রানীমা গোপালের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিতে, যা তোদের ঘর বাড়ি হয়ে যাবে যা। আর সামনের সপ্তাহে আবার রোববারে সকালবেলা স্নান টান করে একটু পারলে পরে কাঁঠাল পাতা, এই দুবলা ঘাস, এগুলো একটু তুলে নিয়ে আসিস, বাকিগুলো আমি জোগাড় করবো। তো রানীমারও তো একটু জোগাড়ের সুবিধা হচ্ছে। এবার তখন গোপালের পাতা দিয়ে রাজপ্রাসাদ থেকে যখন বাইরে বেরিয়েছে, বাইরে বেরোলেই ওদের বাড়ি দেখা যায়, বাইরে বেরোলেই ওদের বাড়ি দেখা যায়, তালপাতার পুরে তো দেখা যায়। বাইরে বের হয়ে দেখছে যে না, ওদের বাড়ি তো আর কোনো কিছুই দেখা যায় না, সুন্দর দূরে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। বড়টা জয় আর বিজয় তখন গল্প করছে, বাড়ি তো চালাম আমরা, কোথায় বাড়ি পাবো, আমাদের বাড়ি তো নাই। দূর থেকে ওরা গল্প করছে যে বাড়ি তো দেখতে পাচ্ছি না, আমরা তো এখান থেকে দেখতে পাই আমাদের বাড়ি, বাড়ি তো নাই। আজকে বুঝি উল্টাটাই হয়েছে। এই গল্প করতে করতে গেছে, যায় দেখছে যে আসলেই নাই ওদের বাড়ি, ওদের বাড়ির কোনো চিহ্নই নাই। মনে করো এই বাড়িটা যে আছে, কিছুদিন পর আসলে যদি উল্টা পাল্টা হয়ে যেত, লোকজনের কাছে শুনবো না। ওরা কিন্তু গোটা গ্রাম খুঁজে ওদের বাড়ি আর পায়নি, তখন আবার রানীমায়ের কাছে চলে আসছে হেঁটে। আসে রানীমা বলছে, রানীমা রানীমা, আমরা গোপালের কাছে বাড়ি চালাম, আমাদের তালপাতার কুড়ে ঘরটাই তো নাই, বাড়ি আর কোথায় পাবো। আমাদের বাড়ি কে যেন রাজা মহারাজা এসে ওই জায়গাটা বাড়ি করে, কি সুন্দর করে বাড়ি করে আমরা এখানে গোপালের পাতা দিতে দিতেই বাড়ি করে নিয়েছে। রানীমা বলছে, পাগলি, ওটাই তো তোদের বাড়ি, গোপালের পাতা দিলি তোরা বাড়ি ঘর চালি, গোপালের কৃপাতে তোদের বাড়ি হয়েছে যা। এই রানীমা জয় বিজয়কে সঙ্গে করে নিয়ে যা, দেখে যে হ্যাঁ, ওটাই বাড়ি, বাড়িতে লোকজন কিছু নাই, সুন্দর বাড়ি, একদম রাজপ্রাসাদের মতো বাড়ি, গোপাল গোপালের কৃপায় বাড়ি হয়ে গেছে। জয় বিজয়কে রাখে, তখন রানীমা নিজের বাড়ি চলে আসছে। এইদিকে ওর বাবা যে ভিক্ষায় গেছে, জয় বিজয়ের বাবাও কিন্তু এসে ওরকম 10টা 11টার মধ্যে চলে আসছে। আর এরা তো মনির আনন্দে ওর বাপের কথা কিন্তু ভুলে গেছে, ব্রাহ্মণের কথা ভুলে গেছে, যে বাবা তো ভিক্ষায় গেছে, বাবাও যে এসে খুঁজে পাবে না এই জিনিসটা ওদের মাথায় কিন্তু নেই। মনের মধ্যে আনন্দ, সুন্দর বাড়ি হয়েছে, বাড়ি ঘর। এই করতে করতে প্রায় ব্রাহ্মণ গোটা গ্রাম ঘুরে ঘুরে হেঁটে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে আছে। এরকম বেলা প্রায় ঘুরে চলে যাচ্ছে, 1টা 2টা বাজে। তখন ছোটটার মনে পড়ছে, বলছে, দিদি, আমরাই তো বাড়ি খুঁজে পাইনি সকালবেলা, বাবাও তো ভিক্ষা করে আসে, বাড়ি খুঁজে পাবে না। তখন ফটফট করে দুজনের মনে পড়ছে যে ঠিকই তো কথা, বাবাও তো বাড়ি খুঁজে পাবে না। চল 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 দেখি, বাবা আসলো নাকি দেখি। এই বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে দেখে যে একটা গাছের নিচে ওর বাবা বসে থেকে কান্না করছে। এই তখন পাশে গেছে, পাশে যেতে এখন বলছে, হ্যাঁ মা, তোরা কোথায় ছিলি, আমি তো ভাবলাম তো তোদের মারে পিটে
আমাদের বাড়ি ছিল এখানে, বাড়ি হয়তো রাজা মহারাজা বাড়ি করে নিয়েছে, তো তোদের তোদের মানে দুজনকেই মারি কাটিয়ে শেষ করে দিয়েছে। আমি ওই জন্য বসে বসে কান্না করছি। তখন জয় বিজয় বলছে, না বাবা, আজকে আমরা পাতা দিতে গেছিলাম, তো তো পাতা দিয়ে গোপালের কাছে আজকে একটু বাড়ি ঘরের বর নিয়েছি। গোপালের কৃপাতেই আমাদেরই বাড়ি ওটা, রাজপ্রাসাদের মতো বাড়ি গোপাল করে দিয়েছে। তো চলো বাবা, দেরি না করে তাড়াতাড়ি চলো। এই তো তখন ধরে পাকড়ে ওদেরকে নিয়ে যেয়ে থাক, এভাবে থাকছে। থেকে যাই হোক, খাওয়ার হলো, বাড়ি হলো, এরকম করে প্রতিদিন ভিক্ষা করে আনে, খাই, বেশ আনন্দেই এখন দিন যাচ্ছে। এরকম করতে করতে পরের দিন আবার 6 দিন পরে রবিবার আসছে, সোনার রবিবার, সোনার পাতা দেওয়া, গোপালের পাতা কালকে হবে। আজকে বিকাল থেকেই ওরা আনন্দে একবারে কাঁঠালের পাতা টাতা, দুব্বা টুব্বা যা লাগে সব কিছু জোগাড় করছে, 2 বোন মিলে আনন্দে করে ভোরবেলা, এখন খুব সকালবেলা উঠে চলে গেছে রানীমার ওখানে। রানীমা উঠেই নি, ওরা যাই আগেই বসে একদম সবকিছু রেডি করে নিয়ে, গোপালের পাতা টাতা সব রেডি করে নিয়ে বসে আছে। রানীমা আসে, দেখছে যে বা একবারে সবকিছু রেডি করে নিয়েছে। যাই হোক, মনের আনন্দে তখন রবিবারে আবার নতুন করে পাতা দিই, পাতা দিয়ে টিয়ে আবার তখন রানীমা বলছে, জানি তাই গৌর হরি বল। ভুলে যাচ্ছি। সোনার রোববার পাতা দেওয়া হয়ে গেল, সোনার গোপালের পাতা দিয়ে টিয়ে আবার বলছে, আচ্ছা জয় বিজয়, এখন তো খুব আনন্দে আছো তোমরা, তো বলো আজকে কি বর নিবা। 3 নম্বর দিন, মানে ওই মাসে 4টা রবিবার পাবে, তো এটা 3 নম্বর রবিবার। তো বল আজকে কি বর নিবি তোরা। তখন জয় বিজয় বলছে, আচ্ছা বাড়িও তো হলো মা, এখন খাওয়া দাওয়া পাচ্ছি, পেট ভরে খাওয়া দাওয়া পাচ্ছি, তো আমরা তো ছোটবেলায় জন্ম হয়ে মা হারিয়ে ফেলেছি, তো আজকে যদি বর দিবি, তো আমাদের একটা মায়ের বর দাও, আমরা যেন একটা মা পাই। এই তো রানীমা যথারীতি গোপালের আশীর্বাদ দিয়ে বলছে, আচ্ছা যা, তোরা যা, ঠিক তোরা মা পাই যাবি। এই তখন পাতা টাতা দিয়ে ওরা বাড়িতে যায় আছে, বাড়িতে যায় আছে, বাবা গেছে ভিক্ষা করতে। এদিকে বাবা যে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে দুপুরবেলা, দেখছে যে মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে। এই তো জয় আর বিজয়, এরা তো ঠিক বুঝে গেছে যে আজকে তো মা চালাম, ওই জন্য মা নিয়ে চলে আসছে বাবা। এখন তো কি করবে, তখন সঙ্গে সঙ্গে এই যে যারা চালন কুলা বানায় তাদের কাছ থেকে চালন কুলা কুলা নিয়ে আসে, যারা প্রদীপ ধূপ দ্বীপ যা যা লাগে সবকিছু ধার বাকি করে তাড়াতাড়ি করে নিয়ে আসে, চালন সাজিয়ে ওর বাবা মাকে দুজনকেই বরণ করে বাড়িতে তুলছে। এবার বাড়িতে তুলে বলছে, বাবা কেমন করে কি হলো। বলছে, আমি কি জানি বাবা, মা, ওই অমুক গ্রামের রাজা আমাকে ধরে বাঁধে বিয়ে দিয়ে দিল, আমি তো বিয়ে করতে চাইনি। তো রাজার আবার কি হয়েছে, অনেক দূরে, মানে যে দূরে, যেখানে ওদের বাড়ি সেখানে তো এক রাজা, আরো যেখানে ভিক্ষা করতে গেছে ওখানে এক রাজা আছে। তো এই রাজা রাত্রেবেলা খেতে বসছে, তো রাজার লোক তো বাড়িতে কয়টা দাসী আছে কয়টা লোক আছে অত তো খেয়াল নেই, অত মনেও থাকে না। তো খেতে বসছে, তো সুন্দর এক মেয়ে খাবার দিছে রাজাকে। খালি এবার খাবার যখন দিয়েছে তখন রানীকে জিজ্ঞেস করছে যে, রানী এই মেয়েটাকে, এই মেয়েটা তো কোনোদিন দেখিনি, নতুন দাসী রেখেছো নাকি। রানী তো রেগে মেগে, হ্যাঁ, তুমি তো খালি রাজকার্য নিয়েই পড়ে থাকো, বাড়িতে তোমার মেয়ে যে বড় হয়ে গেছে সেই মেয়েটাকে তুমি চিনতে পারছো না।
মানে রাজকাজকর্ম নিয়ে ব্যস্ত এতই থাকে যে রাজা ওর মেয়েটাকেও দেখেনি যে এত বড় হয়ে গেছে। তখন রাজা বলছে, হ্যাঁ এত বড় হয়ে গেছে আমাদের মেয়ে, কালকে যা কি দেখতে পাবো তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে। এবার সকালবেলা ঠিক করে সকালবেলা ওই জয় বিজয়ের বাবা ভিক্ষা করতে গেছে। এবার ভিক্ষা করতে ঢুকছে রাজার বাড়িতে। এবার যখনই গেটে যায়, বলছে জয়নি তাই একটু ভিক্ষাং দেহি মা ভিক্ষাং দেহি, যখনই ভিক্ষাং দেহি বলেছে রাজা শুনতে পেয়েছে, গেট খুলে দেখে যে ভিখারি ব্রাহ্মণ। এবার রানীর কাছে তো আগের দিন শপথ নিয়েছি যাকেই দেখতে পাবো তাকেই দিয়ে দেবো। তখন ওই ব্রাহ্মণকেই ডাকে নিয়ে যেয়ে রাজা বলছেন, না না ভয়ের কিছু নাই, আমি শপথ নিয়েছি রানীর কাছে আমার মেয়ের যাকে দেখতে পাবো প্রথম সকালে ঘুম থেকে উঠে তার সঙ্গে বিয়ে দিব। আজকে তোমাকে দেখতে পেয়েছি তো তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়ে হবে, চলো। ধরে নিয়ে যায় বিয়ে টিয়ে দিয়ে দিল। ওর বাবা এসে জয় বিজয়কে তখন এই ঘটনাটা বললেন। এবার বলে এরা তো ভাবছে যে না আমরা মা চেয়েছিলাম ওই জন্যে, এগুলা গোপালেরই চক্রান্ত, এইভাবে তোমাকে মা দিয়েছে বাবা, চিন্তার কিছু নাই, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশিতে মাকে নিয়ে বাবাকে নিয়ে বাড়িতে ওরা থাকে এইভাবেই। তখন থাকছে, কিন্তু থাকতে থাকতে আবার পরে আবার রোববার চলে আসছে, সোনার রোববার, সোনার পাতা দেওয়ার দিন। ভোরবেলা আবার নতুন করে সকালবেলা ওরা স্নান টান করে ওর মা বাড়িতে ওরা কিন্তু চলে গেছে পাতা দিতে। এবার পাতা টাতা দিয়ে টিয়ে এবার আবার রোববারে পাতা দিয়ে এবার আবার বলেছে, আচ্ছা তোদের খাওয়ার হয়ে গেল, বাড়ি হলো, এবার বল মা কি নিবি, আজকে তো শেষ পাতা, এরপরে একবারে পূজা হবে গোপালের, তো আজকে শেষ পাতার দিন, বল আজকে তোরা কি নিবি। তখন রানীমা যখনই বলেছে কি নিবি, তখন জয় আর বিজয় বলছে, আচ্ছা আমাদের মা হলো, বাড়ি হলো, সবই তো হলো, কি নিব তাহলে। ছোটটা এখন বলছে, আচ্ছা তাহলে আমরা, আমাদের তো ভাই নাই, তাহলে একটা ভাই নিব, রানীমা যেন আমাদের একটা ভাই হয়। তখন রানীমা ঠিক যথারীতি তাদেরকে গোপালের আশীর্বাদ দিয়ে বলেছে, যা তোমাদের ভাই, তোমরা ভাই পাবে, যাও। এইভাবে তখন বলে গোপালের পাতা টাতা দিয়ে ওরা বাড়িতে আসছে। এসে তারপরে গোপালের পূজা হয়েছে, পূজা পার্বণ পার হয়ে যাক, এরকম ধীরে ধীরে তখন ওর মা গর্ভবতী হয়ে ছেলে সন্তান হলো। ছেলে সন্তান হলো, খুব খুশিতেই আছে। এভাবেই তখন বছরে বছরে ওরা পাতা দেয় আর থাকে। থাকতে থাকতে এবার 2-3 বছর কিন্তু হয়ে গেছে, এইভাবে চলছে। ছেলেটাও বড় হয়েছে, বাচ্চা। এবার যখন 2-3 বছর পার হয়ে গেছে, এরকম আবার অঘ্রাণ মাস আসছে, সোনার অঘ্রাণ মাস, পাতা দেওয়ার সময়। তো একদিন এরকম সকালবেলা জয় আর বিজয় ওই, ওরা যে রানীমার বাড়ি পাতা দেয় প্রতি বছরে বছরে এখন ওখানেই দেয়, বাড়িতে কিন্তু দেয় না। তখন আবার ওই পাতা দিতে চলে গেছে সকালবেলা, এদিকে ওর বাবাও চলে গেছে ভিক্ষা করতে। এবার ওই যে 3 বছর আগে বিয়ের সময় জয় আর বিজয় যে চালুন কারো কাছ থেকে নিয়ে আসছে, কারো কাছ থেকে কুলা নিয়ে আসছে, কারো কাছ থেকে ধূপ নিয়ে আসছে, কারো কাছ থেকে দীপ নিয়ে আসছে, কারো কাছ থেকে ধূপকাঠি নিয়ে আসছে, এগুলা যে নিয়ে আসছিল বিয়ের সময়, সে কিন্তু কাউকে পয়সা দেয়নি বাকি। এবার অনেক দিন হয়ে গেল, 2-3 বছর হলে পরে লোকজন আসবে না পয়সা চাইতে। এবার মাঝে মধ্যেই যখনই আসে তখনই জয়কেও পায় না, বিজয়কেও পায় না, ওই খালি বউটা থাকে। আজকে তো আমার বেটিরা নাই, বেটিরা আসুক দিবে, এই ঘুরে 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 কিন্তু আসে যতগুলা যারা যারা পয়সা পাবে। তো লোকগুলা এখন ঘুরতে 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 কিন্তু বিরক্ত হয়ে গেছে। এবার সকালবেলা ঘুম থেকে অন্ধকার থাকতেই ওরা চলে আসে। আসেও কোথায় আর পাবে, এরা তো অন্ধকার থাকতে, আরো অন্ধকার থাকতে এরা চলে গেছে পাতা দিতে।
এবার যখন পায়নি তখন রানীমাকে বলছে, হ্যাঁ 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে তোমাদের বিয়ে হওয়া, এখনো বেটির কামাই খাও, একটা এত বড় একটা বাচ্চা হয়েছে তোমার, এখনো বেটির কামাই খাও, এতদিনে তোমারই তো বিয়ের আমরা জিনিসের পয়সাগুলো পাবো, জিনিসের পয়সাগুলো তোমাদের দিতে হবে না, তুমি এখনো এত বড় হয়ে গেছে, তোমার নিজের বেটাটা এত বড় হয়ে গেছে, এখনো বেটির কামাই খাইয়ে চলছো, তোমার কাছে কিচ্ছু পয়সা নাই। এইরকম যদি আমার হতো তাহলে আমি বিষ খায় মরে যেতাম, আর না হলে বেটি দুটাকে বনবাস দিয়ে দিতাম। এই তো শুনে তখন সেই ব্রাহ্মণের কিন্তু রাগ ধরে গেছে, মনের মধ্যেও খটকা লেগে গেল, আসলেই তো এতদিন মনে করতো সব এই এদের জন্যই এত কিছু হয়েছে, ওই জন্য কিন্তু ওদের উপরেই সবকিছু ছাড়া ছিল, জয় বিজয়ের উপর। কিন্তু যখনই লোকটা বললো মনের মধ্যে খট চলে আসলো, তখন বলছে ঠিকই তো, আমি তো এখন পুরানা বাড়ির মালকিন, আমি বেটির কথা মতো বেটির উপরেই চলছি, না এর একটা বেশ করতেই হবে। কি করব, ওই যে বলেছে যে বনবাস দিয়ে দিতাম, মনের মধ্যে কিন্তু ও তখন রাজার মেয়ে তো ওইও মনের মধ্যে তখন একদম বুদ্ধি করে নিয়েছে। এরা তখন এরাও তখন গেছে ওখানে পাতা দিতে, আর ব্রাহ্মণও তো গেছে ভিক্ষা করতে। এরা পাতা দিয়ে আসুক, আর এই তখন ঘরের মধ্যে খিল লাগা দিয়ে বসে আছে বাড়িতে। জয় আর বিজয় আসে ডাকে 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 ডাকে, কিন্তু খোলে না, খোলেনি, তখন ওরা বাইরেই বসে আছে। ওর বাবা ভিক্ষা করে আসলো, ভিক্ষা করে যখন আসলো তখন জয় আর বিজয় বলছে, মার যে কি হয়েছে, সকাল থেকে আমরা আসের থেকে দেখছি ঘরে হুরকা দিয়ে আছে, মানে খিল দিয়ে আছে, খিল বলতো আগেকার লোক, তো খিল লাগিয়ে আছে, কথাও শুনছে না, খুলছেও না, বাবা কি হয়েছে শোনো। তখন ব্রাহ্মণ ডাকছে, কি হয়েছে বলো, আর গেটটা খোলো। বলছে না, 3 সত্যি করো, আমি যা চাইবো যা বলবো তাই শুনবে, 3 সত্যি করো, তাহলে আমি গেট খুলবো, না হলে গেট খুলবো না। এবার জয় আর বিজয়া বলছে, ঠিকই বাবা, ঠিক আছে তুমি সত্যি খাও, 3 সত্যি খাও, মা গেট খুলুক, যেটা করতে বলবে করবা। তখন ব্রাহ্মণ বাইরে থেকে, আচ্ছা আমি 3 সত্যি খালাম, সূর্য চন্দ্র আর এই আকাশ 3 সত্যি থাকলো, 3জন সাক্ষী থাকলো, তুমি যা বলবে তাই হবে, গেটটা খোলো। যাই হোক যথারীতি বলে তখন গেট খুলেছে, গেট খুলে থাক ওরা। তখন আর কিছু বলেনি, ওইভাবে থেকে গেছে। রাত্রে তখন ব্রাহ্মণকে বলছে যে, আচ্ছা তুমি যে 3 সত্যি খেলে, কি করতে হবে আমি এখন বলে দিচ্ছি শোনো। কালকে সূর্য ওঠার আগে যেন আমি জয় আর বিজয়ের মুখ না দেখি, ওদেরকে তুমি বনবাস দিয়ে আসবে। এই তো ব্রাহ্মণের শুনে তো মাথা নড়ে গেছে। হুম? আজ আমি কিছু খেতে পারছিলাম না, আমাদের কিছুই ছিল না, এই দুটা বেটির জন্য এগুলো এত সব কিছু হলো, আর তুমি তাকেই বলছো বনবাসে দিতে। বলছে আমি কিছু বুঝি না, তুমি 3 সত্যি খেয়েছো, বনবাসে দিবা এইটুকু আমি জানি, সকাল হতে যেন আমি ঘুম থেকে উঠে যেন মুখ না দেখি। এই তখন ব্রাহ্মণের কি বলবে, ওই রাত্রেই শুনে জানে, বেটির ঘরে যায় বেটিকে বলছে, জয় আর বিজয় শোন, কালকে এক কাজ করিস, কালকে একটু রাত থাকতে উঠিস তোমা, তোর মাসির বাড়ি যাব, অনেক দিন হয়ে গেল, তোর মাসির বাড়ি বিয়ের পরে তো যাইনি আমি, তাই তোর মাসির বাড়ি যাব, একটু সকালবেলা উঠিস। বড়টা তো জয়, হয়তো শুনে একবার আনন্দ, খুব আনন্দ করছে, আর ছোটটা
সবাই কিন্তু বুদ্ধিমান। ছোটটা বলছে, না দিদি, মাসির বাড়ি, আমাদের এতদিন মাসি ছিল না, পিসি ছিল না, 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া। মায়ের মায়ের বোন থাকলে কোনোদিন তো গল্প করেনি যে তোমার মাসি আছে অমুক জায়গায়। এতদিন মাসি বের হয়নি, আজকে মাসি বেরোলো। কালকে মা যে পেট লাগাইছিল না, আমাদের বনবাসে দিবে, বনবাসে। তুই জানিস না, তাই আনন্দ করছিস। এবার বড়টা বলছে, না না পাগলি, আমাদের মা ছিল কি, মা পালাম না গোপালের আশীর্বাদে, তো মায়ের বোন থাকবে না? মায়ের বোন মানেই তো মাসি, ঠিকই মাসির বাড়ি আছে। বড়টা তো আনন্দে ঘুমাক, ছোটটা কিন্তু চিন্তা করছে আর আছে। সকালবেলা তখন ওর বাবা ডাকে, খুব রাত থাকতে ডাকে নিয়ে ওদের বলছে, চল রেডি হয়েছিস মা? বলে, হয়েছি। আর এদিকে ব্রাহ্মণ কি করছে, ব্রাহ্মণ ঝোলার মধ্যে একটা আলতার শিশি, ছিঁড়া গামছা, ছিঁড়া কাপড়, ছিঁড়া ছাতি, এগুলা কিন্তু ঢুকিয়ে নিয়েছে ঝোলার মধ্যে নিয়ে। তখন ওরা যাচ্ছে। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যাক 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 হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে সারাদিন ধরে হাঁটছে, ক্লান্ত হচ্ছে, আবার কোথাও বসছে, এই করে হাঁটতে 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 কিন্তু একদম প্রায় সন্ধ্যা বেলা ডুবে যাচ্ছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন মেয়ে চ্যাংড়া মানুষ কত আর হাঁটবে। ওর বাবা তখন ব্রাহ্মণ বলছে, আচ্ছা মা, এই যে বট গাছটা আছে, এই বট গাছের নিচে একটু বসে আরাম করি। এখনো তো অনেকটা পথ যেতে হবে মা, একটু আরাম করে নি, তারপরে আবার যাবো। কেবল হালকা হালকা অন্ধকার, মুখ আন্ধারি হচ্ছে। এবার বট গাছের নিচে ওর বাবা বসছে, আর দুই বেটিকে দুই দিকে বলছে, তোরা এখানে মাথা দিয়ে একটু চোখ বন্ধ করে একটু রেস্ট কর, ঘুমা, তারপরে আবার হাঁটবো, আমি জাগে জাগে আছি। এই সারাদিনের ক্লান্তিতে ওদের কিন্তু ঘুম চলে আসছে। এবার যখনই ঘুম চলে আসছে, ওদের মাথাগুলো ধরে আস্তে করে নামায় শোয়ায় থুয়ে, ওর যেগুলা পরনে ছিল সেই কাপড়গুলা পাল্টে, ছিঁড়া কাপড়গুলা ছিটে ছিটে দিয়ে, ছাতাটা ছিটে দিয়ে, তার উপরে ওই যে আলতাগুলো নিয়ে গেছিল, আলতা আলতা ছিটে দিয়ে ওখানে ওদেরকে রাখে। ব্রাহ্মণ কিন্তু চলে আসছে। এরা তখন ঘুম থেকে অনেকক্ষণ পর, অন্ধকার হয়ে গেছে, জাগ না পেয়ে দেখছে যে বাবা নেই। ছোটটা এখন বলছে, যে বিজয় বলছে, যে দেখ দিদি, আমি বলছিলাম যে আমাদের বনবাস দিয়ে যাবে বাবা, আমার কথাটা ঠিক হলো? বড় জয় এখন বলছে, যে ঠিকই তো বুনু, তুই ঠিকই বলেছিস, বাবা আমাদের বনবাস দিয়ে গেছে। এই তখন কান্না করছে বসে বসে। এবার যখন কান্না করছে, তখন এই বটগাছ থেকেই গোপাল ঠাকুর বেরিয়ে, এক বয়স্ক সাধুর বেশ ধরে গোপাল ঠাকুর বেরিয়ে বলছে, কি মা, তোরা দুজন কান্না করছিস কেন? তো কান্না করতে হবে না, কান্না করিস না, এই যে আমি গাছটাই করে দিচ্ছি, এর ভিতরে যা দেখবি ঘর আছে, তোরা ওখানে গিয়ে থাক। তখন সেই সাধু বাবা গোপাল সাধু বাবার বেশ ধরে ওদেরকে নিয়ে ওর আশ্রমে, সাধু বাবার আশ্রম, মানে গোপাল ঠাকুরই নিজে একটা আশ্রম তৈরি করে সেখানে নিয়ে গিয়ে দুই জয় আর বিজয়কে লালন পালন করছে। আর সেখানে আছে, কিন্তু খুব আনন্দেই আছে। ওদেরকে দেখিয়ে দিছে যে এখানে এখানে এটা এটা আছে, তোরা নিজে নিজে রান্না করবি, খাবি, আর আমার জন্য করবি, এখানে থাক, তোর বাবা তো এখন বনবাস দিয়ে গেছে, তোরা কোথায় যাবি আর? এই ঘনে বনের মধ্যে কোথাও গেলে তো তোদের বাঘে শিয়ালে তো খাই নিবি। এইভাবে তখন আছে। এদিকে বনে এইভাবে থাকতে থাকতে কিন্তু জয় আর বিজয় যুবক হয়ে গেছে, দেখতে শুনতে খুব সুন্দর হয়েছে, আছে এইভাবে।
তো এই বনে এক সময় এক রাজা আর এক মানে মন্ত্রীর ছেলে, রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে দুইজন ঘোড়ায় চড়ে শিকারে চলে আসছে ওই বনেই। এবার যখনই শিকারে এসে কিন্তু ওই দুই মেয়েকে দেখতে পেয়েছে। এবার দেখতে পেয়ে তখন অবাক হয়ে গেছে, বনের মধ্যে এত সুন্দর মেয়ে কোথায় থেকে এলো। তখন যখন ওদের সামনে যায় শুনছে যে তোমরা এখানে কোথা থেকে, এত ঘন বনের মধ্যে তোমরা দুটা মেয়ে মানুষ। বলছে না আমাদের বাবা আছে তো, ওই যে আমরা আশ্রমে বাবা আছে, বাবার সঙ্গে থাকি। তখন রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে তো ভয় নেই কিছু, চলে আসছে সেই সাধু বাবার আশ্রমে। এসে বলছে বাবা মেয়েগুলো কার, বলে আমারই মেয়ে। তো বাবা আমরা দুটো মেয়েকে দুজন আমরা বিয়ে করব। তো যখন ওই গোপাল কিন্তু সাধুর বেশে আছে, সে সাধু এখন বলছে যে তাহলে ঠিক আছে তোমরা যখন বিয়ে করবে তোমাদের মাতা পিতাকে নিয়ে আসো। মাতা পিতাকে না নিয়ে আসলে তো কথাবার্তা হবে না, ঠিক আছে নিয়ে আসো। তোমাদের মাতা পিতা রাজি হবে, এরা হচ্ছে বনের মেয়ে আর তোমরা কোথায় রাজা মন্ত্রীর ছেলে, যদি রাজি করাতে পারো তো নিয়ে আসো, আমি দিব। এই বলে তখন রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে কিন্তু ফিরে চলে গেছে। এবার যেতে যেতে রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে চিন্তা করছে তো এইভাবে তো বাবা মা রাজি হবে না, আমরা রাজার ছেলে মন্ত্রীর ছেলে আমাদের কি এরকম বনের মেয়ের সঙ্গে বিয়ে দিবে না, তাহলে কি করি। বলে চল আজকে আমরা দরজা দিয়ে থেকে যাব, যতক্ষণ পর্যন্ত রাজি না হবে আমরা দরজা খুলবো না। দুজনে যুক্তি বুদ্ধি করে কিন্তু বাড়িতে গিয়ে এরকম ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এবার যখন দরজা বন্ধ করে দিয়েছে তখন রাজা ওইদিকে রাজা রানী দুজন ডেকে ডেকে ক্লান্ত। কি হয়েছে বাবা, কেন আজকে দরজা বন্ধ করে দিলি, কেন, বের হ। ওইদিকে মন্ত্রীর বাড়ি, মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী দুজন একদম দুই বাড়িতেই অবস্থা খারাপ। শেষে কি করবে, ঠিক আছে যা চাবি তাই হবে, বেরো, জীবনটা তো রক্ষা করতে হবে। বলে না আমি বেরোবো না, আমরা একটা মেয়ে দেখে, ওই বলছে রাজার ছেলে বলছে আমি একটা মেয়ে দেখে আসছি বনে। মন্ত্রীর ছেলে ওইদিকে ওর বাবাকে বলছে যে আমি একটা মেয়ে দেখে আসছি বনে, আমরা দুইজনে দেখে আসছি দুইটা মেয়ে, আমরা দুজন দুজনকে বিয়ে করব। তোমরা যদি রাজি থাকো তো আমি গেট খুলবো, না হলে খুলবো না। এদিকে রাজার ছেলে বলছে, এদিকে মন্ত্রীর ছেলে। তখন আর কি বলবে, ঠিক আছে তোর যখন পছন্দ তো বিয়ে করবি, যে ঠিক আছে চল হলো। এই খুলে পরে তখন দিনক্ষণ করে রাজা মন্ত্রী মিলে যাই দেখছে যে হ্যাঁ আসলেই খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর মেয়ে। একটু শর্টকাটে বলছি, অনেকটা আছে, অনেকটা আছে গল্প, বলতে গেলে অনেক সময় লাগে। তো এবার সেই রাজার ছেলে বিয়ে করবে বড়টাকে, আর মন্ত্রীর ছেলে হচ্ছে ছোট, ওই জন্য ছোটটাকে। যে রাজা আর মন্ত্রী সবাই মিলে গিয়ে একবারে দিনক্ষণ তৈরি করে একদম রেডি করে চলে এসছে। যথারীতি দিনে রাজা মন্ত্রী কিন্তু বিয়ে করতে চলে গেছে। এবার বিয়ে করতে যে গেছে সেই মাসটাও কিন্তু ছিল অঘ্রাণ মাস, সোনার অঘ্রাণ মাস, পাতা দেওয়ার মাস। বিয়ের বিয়ের আগে 2 সপ্তাহ পাতা হয়ে গেছে, 3 নম্বর 4 নম্বর সপ্তাহ দুটা পাতা আছে আরো। দুটা যে পাতা আছে বিয়ের 2 দিন পরেই পাতা আছে আবার। তো 2 দিন পরে যে পাতা আছে, এবার রাজার বউ হচ্ছে তো বড়টা, রাজার ছেলে, আর ছোটটা হচ্ছে মন্ত্রী। এবার ছোট বউটা কিন্তু ও কিন্তু কাঁঠালের পাতা, দুব্বা, ধান, শীষ এগুলো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রেখে দিয়েছে। নতুন জায়গায় যাব, কোথায় এগুলা খুঁজে বেড়াবো। না না
পালকির মধ্যে না, বাড়িতে যায়। কোথায় খুঁজে বেড়াবো নতুন জায়গা? ছোটটা কিন্তু ওগুলা সমস্ত কিছু জোগাড় করে আঁচলের মধ্যে বাঁধে নিচ্ছে। আর বড়টা বলছে, আমি রাজার সঙ্গে বিয়ে হচ্ছে আমার, রাজার বাড়িতে এগুলার পাতার অভাব আছে, অর্ডার দিলেই তো নিয়ে আসবে। বড়টা কিন্তু নেয়নি, কাউকে বললেই নিয়ে এসে দিবে। আমাকে যেতে হবে, রাজার বাড়ি বিয়ে হচ্ছে আমার, আমি নিব না, তুই নে। ছোটটা কিন্তু নিয়ে নিচ্ছে, বড়টা নেই। এবার যখনই বিয়ে করে বাড়িতে ঢুকছে, মানে ওই যে দরজার মধ্যে বরণ করে কিনা, যখনই বরণ করতে গেছে রানী মায়ের কিন্তু পা কেটে গেল। হুম, যখনই পা কেটে গেল, কুশ কুশ লাগে, কুশের আঘাত হতো আগে। এই তো কে এরকম করে রাস্তা পরিষ্কার করেছে, আমার পা কেটে গেল। হ্যাঁ, এটা তো লক্ষণ ভালো না। আজকে আমি নতুন বৌমাকে বরণ করবো আর পা কেটে গেল, এটা তো ভালো লক্ষণ না। যাই হোক, নিয়ে প্রবেশ করেছে। ওদিকে মন্ত্রীর ছেলেও বাড়িতে চলে গেছে ধুমধাম করে। এবার বাড়িতে ঢোকার পরে ওই যে শুরু হলো রাজার বাড়িতে, ধীরে 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 কিন্তু পাতা দিয়েছে, জোগাড়পত্র করে পাতা দিয়েছে, পাতা না দেওয়া না, কিন্তু কিন্তু ওই যে মনের মধ্যে একটা অহংকার, এই অহংকারে কিন্তু রাজা রাজার ছেলে ধীরে ধীরে একদম ফকির হয়ে গেল, প্রায় ফকির হয়ে গেল। 2-3 বছরের মধ্যে ফকির হয়ে গেল। আর মন্ত্রীর ছেলে ধীরে ধীরে একদম রাজা হয়ে গেল গোপালের আশীর্বাদে। এই 2-3 বছর পরে কিন্তু এদিকে রাজারও, রাজার ছেলের স্ত্রী, ওও কিন্তু গর্ভবতী, ওও কিন্তু গর্ভবতী আছে দুজনেই। মন্ত্রীর ছেলেও, ছেলের বউ কিন্তু গর্ভবতী আছে। এবার রাজার রাজামশাই আর রানীমা চিন্তা করছে, যেদিন থেকে তো বউটা নিয়ে আসছি সেদিন থেকে তো আমাদের সবকিছু শেষ হয়ে গেল, হাতিশালার হাতি শেষ, ঘোড়াশালার ঘোড়া শেষ, একদম প্রায় ফকিরের পথে নেমে গেছি। এখন যেটুকু আছে, এই রাজপ্রাসাদটুকু আছে, রাজ্যটুকু আছে। তাই রানীমা রাজামশাই গল্প করছে যে ছেলেটাকে ডেকে, যে তুই যে বিয়ে করে নিয়ে আসলি, দেখ যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসছিস সেদিন থেকেই আমাদের কিন্তু রাজ দরবার শেষ। এখনো সময় আছে, বউটাকে বনবাস দিয়ে, না হলে যেটুকু আছে এটুকুও তো থাকবে না। এই তিনজন বুদ্ধি শুদ্ধি করে তখন, অনেকটা বড় আছে, ছোট করছে। তো এবার রাজা কিন্তু, ওই রাজার ছেলে তখন ওর বড় বউকে নিয়ে যায়, ওই সেই সাধু বাবার আশ্রমে কিন্তু নিয়ে যায়, রেখে চলে আসলো বাবাকে বলে, যে মা, এ সাধু বাবাকে যায় বলছে যে বাবা, আমি এই মেয়েকে রাখতে পারবো না, এ যখন গেছে, যখন থেকে গেছে আমাদের সবকিছু শেষ, আমি আর রাখবো না, তোমার মেয়ে তোমার কাছে থাকলো, বলে কিন্তু রেখে চলে আসলো। এবার মেয়ে ছোট মেয়ে তো এদিকে রাজার থেকে বেশি হয়ে গেছে আর সবকিছু। ওইও খবর পেয়েছে যে বড় দিদিকে বনবাসে আবার ওখানে রেখে চলে এসছে। হুম, তো এইভাবে আছে আছে, দুজনেরই সন্তান হলো, দুজনেরই ছেলে হয়েছে, এরও ছেলে হয়েছে, ওরও ছেলে হয়েছে। একই সময় বিয়ে, বিয়ে প্রায় একই রকম বয়সের সব, দুজনেরই ছেলে। মন্ত্রীর ছেলে সঙ্গে যে বড়টার ছোটটার বিয়ে হয়েছিল, ও এরকম প্রতি বছরে বছরে পাতা দিয়ে যায়, থাকে, খুব আনন্দের সহকারে আছে। এরকম থাকতে থাকতে ছেলের 7-8 বছরে কিন্তু বয়স হয়ে গেছে ছেলের। স্কুলে ভর্তি করেছে, অনেকটা বড়, এটা বলতে গেলে মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে। যাই হোক, আমি শর্টকাটে বলছি। তো স্কুলে ভর্তি করেছে ছোটটার, মানে ছোট মেয়েটা, বিজয়, বিজয়ের ছেলেকে ভর্তি করেছে একদম বড় দামি স্কুলে, মন্ত্রীর ছেলে, এখন তো রাজার মতো হয়ে গেছে কিনা, বড় স্কুলে। আর এই যে সাধু বাবার কাছে আছে জয়, ইয়ে তখন ওই বনের, বন ছাড়ে যায় একটা ছোট মোটো স্কুল, গ্রামের স্কুল, সেই গ্রামের স্কুলে ভর্তি করেছে। বই নাই, খাতা নাই, কোথায় পাবে পয়সা? তো ওই প্রতিদিন স্কুলে নিয়ে যায় ওর মা,
রাস্তাতে তুলে দেয়, বলে যা বাবা মাস্টারকে বলিস আমরা গরিব মানুষ, বই খাতা নেই, এভাবে যেটুকু পড়া হয় সেটুকু পড়বো, এভাবে পড়িস বলে রাস্তা ধরায় দেয়, কোনো রকম যায় ঘুরে আসে। এই করতে করতে ওই যে বট গাছটা যেখানে ওদের বনবাস দিয়ে গেছিল, সেই বট গাছের নিচ দিয়েই যেতে হয়। সেই বট গাছের নিচে তখন গোপাল সাধুর বেশে বসে থাকে, সেই বড় মেয়ের ছেলেটাকে স্কুল যাওয়ার সময় জামা কাপড় নতুন নতুন, মানে স্কুলের পোশাক, বই খাতা সব কিন্তু দিয়ে দেয়। এবার দিয়ে পাঠায় দেয়, আবার আসার সময় গালের মধ্যে থাপ্পড় দিয়ে, খোল এগুলা, তোর মা দিতে পারছে, আমি দিচ্ছি, প্রতিদিন নিয়ে যাবি আর আসার সময় খুলে দিয়ে যাবি। আসার সময় একটা করে থাপ্পড় দিবে, দিয়ে জামা কাপড় বই খাতা সব কিন্তু আবার নিয়ে নিবে গোপাল, নিয়ে রেখে দিবে, প্রতিদিন দিবে। প্রতিদিন কানতে কানতে ওই চ্যাংড়া কিন্তু ওর মার কাছে আসে। ওর মা তো বুঝতে পারে যে ঠিক আমি ওই যে গোপালের পাতা নিয়ে একটু অহংকার করছিলাম, গোপালই আমাকে এগুলো কষ্ট দেওয়াচ্ছে, আর গোপালই ওর বই খাতাগুলো নিচ্ছে। ওই বলে যে ওখানে একটা সাধু বাবা বসে থাকে বাং, প্রতিদিন সকালবেলা যাওয়ার সময় আমাকে কি সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় দেয়, বই খাতা দেয়, সেগুলো নিয়ে যাই, আসার সময় আবার একটা গালের চর মেরে নেয়, আমি তো এমনি দিয়ে দেই, তাও গালের চর মেরে নেয়। কানতে কানতে এসে বলে, বলে ঠিক বাবা এইভাবে কর, এইভাবে থাক। এইরকম করতে করতে, এরকম থাকতে থাকতে ওই স্কুলে যে খেলাধুলা হয় না, খেলাধুলা করতে করতে মানে রাজার ছেলে তো রাজার মতো বুদ্ধিমান, কিন্তু এরও কম্পিটিশনে ফার্স্ট হয়ে গেছে, হয়ে এবার ওই মানে মন্ত্রীর মানে ছোট মেয়েটার ছেলের যেখানে খেলাধুলা হচ্ছে ওখানে ইয়ে খেলতে গেছে, একে স্কুল থেকে নিয়ে গেছে ফার্স্ট হিসাবে। গিয়ে দুজনেই দেখা ওখানে, দুই ভাই একই রকম প্রায় বন্ধু হয়ে গেছে। কিন্তু বন্ধু যখন হয়ে গেছে দুই ভাই, বেশ কিছুদিন ওখানে ছিল, পরিচয় হয়ে গেছে। এবার ওর মাকে যায়, ওই বলে যে মা আমার মতো একটা ভাইয়ের সঙ্গে আজকে দেখা হয়েছে, বন্ধু হয়ে গেছি আমরা, একবারে আমার মতোই দেখতে। ওইও তখন ওর মাকে, বড় দিদিটাকে মানে জয়কে যায় বলছে যে আহ, আমার মতো একটা ভাইয়ের সঙ্গে বন্ধু হলো, একবারে আমার মতোই দেখতে, সবাই বলছে দুই ভাই বলে আমরা। এবার ছোট বেটি বিজয়, বিজয় তখন বলছে যে বাবা তুই কোথায় দেখছিস, কোথায় বাড়ি শুনছিস, তখন কিন্তু প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও হয়ে গেল। প্রসাদ ছেড়ে উঠে পালাচ্ছ কোন ধরনের, গল্পটা শুনেও মনটাতে কিছু নাই, প্রসাদ না নিয়ে এগুলো অহংকার, ক্ষতি হয়ে যাবে, বসো, হয়ে গেল, শেষ। তখন খবর নিয়ে, একটু বড় শর্টকাটে বলে দিচ্ছি, তখন ছোট ছোট বোনটা বিজয় সমস্ত খবর নিয়ে দেখে যে ওর দিদিরই ছেলে ওটা। তখন ওর দিদিকে, দিদির কাছে এসে ওই বনে এসে ওর দিদিকে সঙ্গে নিয়ে, ছেলেটাকে সঙ্গে নিয়ে মন্ত্রীর বাড়ি গেছে, মানে ওই ছোট বিজয়ের বাড়ি গিয়ে এবার বড় ধুমধাম করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। করে এখন ওই যে বিজয়ের মানে জয়ের যে বরটা ছিল, বিয়ে হয়েছিল রাজার ছেলেটার সঙ্গে, ওদের বাড়ি থেকে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সবাই আসছে, কিন্তু এসে বসতে দিয়েছে, মানে মন্ত্রীর ছেলে বসছে ওর পাশে, ওর ছেলে, এদিকে রাজার ছেলে বসে তার পাশে তার ছেলে, এইভাবে কিন্তু বসিয়ে দিয়ে প্রসাদ পাচ্ছে। এবার যখন প্রসাদ পাচ্ছে তখন রাজার ছেলে কিন্তু খাচ্ছে না, মানে যে যে বন্ধুটা আমার আমার ছোট ছিল, আজকে ওই বন্ধুটাই রাজা, আর আমি আজকে গরিব যদি হয়ে যেত মনটা চাইবে সেই বাড়িতে গিয়ে মানে মনের আনন্দে খাওয়ার, তার উপর ওর ছেলেটা দেখছে, ওর পরিবেশ দেখছে, আর ছেলেটাকে দেখে তো আরো মনটা খারাপ হচ্ছে। ওই ভাবছে আমারও তো ছেলেটা হলে এত বড় হয়ে যেত, এগুলো চিন্তা করছে আর হাতগুলো নাড়ছে। তখন বিজয় বলছে যে চিন্তা করো না, তোমার পাশে, সবার পাশে সবার ছেলে বসে আছে দেখো। তখন দেখছে যে হ্যাঁ, ওর পাশে ছেলে বসে আছে, না ওটা কেউ না, ওটা তোমারই ছেলে, আর তোমার পরিবার
আর অসুবিধা হবে না। এই যে ওর দিদিকে বলছে যে প্রতি বছর অঘ্রাণ মাস পড়বে, গোপালের পাতা দিবি, আর গোপালের পূজাটা মন দিয়ে করিস, সমস্ত কিছু ফিরে পাবি। ওই তখন ওদের বাড়ির থেকেই ধুমধাম করে সবাই পাতা ধরে পাতা দিতে শুরু করে, আবার সেই রাজার যা যা ছিল সমস্ত কিছু ফিরে আসুক, সবাই সুখ শান্তিতে বসবাস করুক। এইভাবে গোপালের পাতার ব্রতকথা আজকে এখানেই শেষ হলো। সবাই মিলে একবার হরি হরি বলো।